একাডেমির সূত্রে বলা হয়েছে। গতবারে যেমন ছিল 22 কোটি টাকা। এবারে যে সমস্যাগুলি হয়েছে, যে বড় একটু চত্বর হওয়ার কারণে এটা অনেক, ওখানে যারা ভিজিটর গেছেন তারা মনে করছেন যে অনেকটা গুচ্ছগ্রামের মতো করে সাজানো হয়েছে। অর্থাৎ এটাকে যদি রাউন্ড করে সাজানো হতো, একটা ব্যক্তি একদিক থেকে সোজা সবগুলো স্টলকে দেখতে পেত। কিন্তু এবারে এরকম গুচ্ছগ্রাম হয়ে মানুষ প্রথমে গিয়ে খেয়ে হারায় ফেলে, কোন দিকে কোন প্রকাশনা, কোন দিকে কোন স্টল, এটা খুঁজে পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়েছে। আগে বাংলা একাডেমিতে যখন ছিল সেটি খুঁজে পাওয়া যেত? তখন বাংলা একাডেমিতে তো আপনি দেখেন পাশ দিয়ে ঢুকলে এরকম রাউন্ড করা ছিল না, যেটা বলছেন যে খুঁজে পাওয়া সহজ হয়, আপনি একটু বিস্তৃত করলে এমনিতেই একটু পেতে অসুবিধা হয়। না, তার ঠিক আছে। তারপরে সময় নতুন ভাবে কিছু সাজালে আগের ভঙ্গিতে খুঁজলে হ্যাঁ। তারপরে ধরেন এখন তো সময় কম দেওয়া হয়েছে, 8টার ভিতরে ক্লোজ। আমি একটা গল্প বলে দিই। আমরা যখন আজকের কাগজ বের করি, বের করার 10-15 দিন পরে এক পাঠক ফোন করে বলে যে, ভাই আপনাদের পত্রিকায় কি সম্পাদক নাই? কেন? বলে সম্পাদকের নাম তো দেখি না। কথা হলো, আমাদের আজকের কাগজ প্রকাশের আগে প্রতিটি পত্রিকার সম্পাদক প্রকাশকের নাম লেখার একটা নির্ধারিত জায়গা ফলো করতো সবাই। এখন যদি কোনো আইন না, যেমন ওখানে ছাপতে হবে, আমরাও এটা নিয়ে ভিতরে এমন এক জায়গায় ছাপলাম যে লোকে ওইখানে খোঁজেও না, পায়ও না। সবাই তার নির্ধারিত জায়গায় না পাইলে এটা অস্বস্তি বোধ করে, সেই অস্বস্তিটা প্রকাশ করে। অসুবিধা নাই, তবে প্রত্যেকটা জিনিসের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। এটা স্টল লাইক এ মার্কেট, বই মার্কেট। মানুষ যাতে সহজভাবে বইয়ের কাছে বা স্টলের কাছে রিচ করতে পারে, এইভাবে বৈজ্ঞানিক ভাবেই এটা সাজানো উচিত ছিল। এবারে সেটি হয় নাই, অভিযোগ প্রকাশকদেরও। আপত্তি দুই হলো, ধরেন এই যে আমরা ঝড় বৃষ্টির কথা ভাবি নাই, ধরেন 5 মিনিটের মতো বোধ হয় ঝড় যে তাণ্ডব, এটা আমি ঝড়ের মধ্যেও পড়েছি। সবগুলো আপনার বাইরের স্টলগুলি কিন্তু তছনছ করে ফেলেছে। আবার প্রকাশকরা এই জন্য সময় একটু প্রত্যেক দিন একটু সময় দাঁড়িয়ে এই ক্ষতি পোষানোর জন্য চেয়েছে, কিন্তু সেটাও হয়নি। নিরাপত্তার কারণে 8টা পর্যন্ত, অফিস টাইম 5টা পর্যন্ত। সুতরাং আমার ধারণা যদি সময়টা বাড়ানো যেত তাহলে আরো এবার বইমেলা আরো জমতো এবং বেচাকেনা আরো বেশি হতো। এবং বইমেলাকে কেন্দ্র করে তো শুধু প্রকাশক আর বই যিনি লেখেন শুধু তারা তো লেখক না তো, ধরেন প্রেস আছে, কাগজ বিক্রি হয়, অনেক ভিজিটর যায়, একটা ভিজিটরে বসার জায়গা নাই। আপনার বাংলা একাডেমি তাদের স্টলে শুধু তাদের ক্যান্টিনে চড়া দামে খাওয়া ছাড়া কোথাও এবারে কোনো ব্যবস্থা রাখা হয় নাই। এই অসুবিধাগুলো ছিল। বসার ব্যাপারটি মানে ধরেন আমি গেলাম, একটু বসলাম বা বসার অনেক ইয়ে ছিল, ক্যান্টিন ছিল, ব্যবস্থা ছিল। এবার কিন্তু বাংলা একাডেমির ক্যান্টিন ছাড়া ছিল না। অর্থাৎ সিকিউরিটির জন্য এমন টাইট দেওয়া হয়েছে, এতে আমার মনে হয় যে প্রকাশকরা এবং লেখকরা যদি আর একটু সময়টা বাড়ানো হতো বা একটু আরো বেশি। নিশ্চয়ই শুনছিলেন যে আলাপগুলো চলছিল। আমি একটা বিষয় প্রথমে আপনার কাছে জানতে চাইবো, স্টলের বিন্যাসগুলো নিয়ে প্রকাশকদের আপত্তি আছে এমনটি বলছিলেন জনাব এম এ আজিজ, ব্যাপারটি কি তাই? সবাই না, যে আমি বলছি বিষয়টি, আপনি শুনে খুব খুশি হবেন যে বিষয়টি, যে বাংলা একাডেমি এবছর প্রকাশকদের সাথে সমন্বয় করে সারা বছর ব্যাপী কিন্তু পরিকল্পনা করেছিল একটা সর্বাত্মক সুন্দর একটি সফল বইমেলা করার জন্য, এবং সেই অনুসারে পরিকল্পনাটি অত্যন্ত স্মার্ট ছিল। আমরা যখন বইমেলার আগে আমরা যৌথ সভায় আমরা যখন বসি, আমরা কিন্তু পরিকল্পনা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম, এবং আমরা অনেক চ্যানেলে আমরা প্রকাশকরা বলেছিলাম যে যেই পরিকল্পনাটি নেওয়া হয়েছে সেটি যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয় তবে স্মরণকালের সর্বাত্মক সুন্দর একটি বইমেলা এবার জাতি উপহার পেতে যাচ্ছে। এটা কিন্তু আমরা প্রায় সকল প্রকাশকে একযোগে বিভিন্ন চ্যানেলে আমরা বলেছি, কিন্তু সবার আগে আমরা শর্ত জুড়ে দিয়েছিলাম যে পরিকল্পনা মাফিক যদি সেটি বাস্তবায়িত হয়
মানে বাস্তবে যদি এটি হয়নি, বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়িত হয়েছে, আপনি ধরেন 75 থেকে 80% বাস্তবায়িত হয়েছে, যেটি নাইমুল ভাই বলছেন, আজিজ ভাই বলছেন, এই কথাগুলো কিন্তু সত্যি যে বিষয়টি। তবে আমি এই কথাটি যেমন ওনারা যে অবজারভেশনগুলো এখানে তুলে ধরেছেন, প্রত্যেকটা অবজারভেশন শতভাগ সত্যি। এখানে আসলে বিষয়গুলো তো আলোচনার মধ্য দিয়ে সবার কাছে সবাই অবগত আছেন, যার ফলশ্রুতিতে এই যে তথ্যগুলো উঠে এসেছে সবার কাছে। তবে আমি যে আশার বাণীটি শোনাতে চাই সেটি হচ্ছে যে তুলনামূলকভাবে কিন্তু গতবারের চেয়ে অনেক অনেক ভালো একটি মেলা আমরা পেয়েছি এবারে, যে গ্র্যাজুয়ালি যে আমরা আগাচ্ছি, যে গত বছর তুলনায় এই বছর যে আমরা এতটুকু এত চমৎকার ভাবে এগিয়ে। আমি একটু কয়েকটি জিনিসের প্রতিশ্রুতি শুনে নিই চটপট নির্দিষ্টভাবে। যেমন একটি হচ্ছে যে এবার মেলায় কিন্তু অনেক পরিধি বিস্তৃত হয়েছে, এবং সেটি কি আপনারা মনে করছেন ইতিবাচক? এটি ইতিবাচক। অনেক বেশি স্টল হয়েছে, এবং যে বিন্যাসগুলো ছিল, দোকানের যে বিন্যাসগুলো ছিল, স্টলের যে বিন্যাসগুলো ছিল, সেগুলো কি নিয়ে আপনারা সন্তুষ্ট? না, সেটি নিয়ে আমরা সন্তুষ্ট। আমি বলেছি এই জন্য, আমি বললাম তো জি, এই বিষয়টি যেমন আপনারা কিভাবে চাচ্ছিলেন, যেমন আমরা চাওয়ার চেয়ে আমাদের যে পরিকল্পনাটি আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল সেটি ছিল অত্যন্ত চমৎকার। যেমন গুচ্ছ ভিত্তিক, হ্যাঁ, যেমন মনে করেন যে একটি প্যাভিলিয়নকে কেন্দ্র করে 4 স্টল, 3 স্টল, 2 স্টল, 1 স্টল, এভাবে একটি গুচ্ছ, যেমন 15টি প্যাভিলিয়নকে কেন্দ্র করে 15টি গুচ্ছ ভিত্তিক যে মেলাকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসা হয়েছিল। এবং সেই সাথে আমাদের পরিকল্পনায় ছিল যে একজন দর্শনার্থী, একজন পাঠক মেলায় প্রবেশ গেটগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন হবে, এবং প্রবেশ পথেই একটি ম্যাপ থাকবে যেখান থেকে তার কাঙ্ক্ষিত যে স্টলটি সেটি সে দেখে ফেলতে পারবে। পরিকল্পনার মধ্যে কিন্তু এই জিনিসগুলো খুব আপনি বলছেন যে আগে আপনাদের যে পরিকল্পনাটি দেওয়া হয়েছিল তাতে পরিকল্পনাটি ছিল যেখানে গুচ্ছ গুচ্ছ আকারে দোকানগুলোর বিন্যাস থাকবে, এবং সেগুলোর একটি সুনির্দিষ্ট ম্যাপ থাকবে যেটি দেখে আসলে পাঠক খুঁজে বের করতে পারবেন, পাঠক তার কাঙ্ক্ষিত স্টলটিতে যেতে চান। আর আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, একটি ব্যাপার হলো যে সময়ের কথা অনেকেই বলেছেন যে 8টার সময় বন্ধ হয়ে গেলে আসলে কেনবার খুব বেশি সময় পাওয়া যায় কিনা। দেখুন, আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি, বিষয়টি হচ্ছে যে স্কুল কলেজ এগুলো কিন্তু ছুটি হচ্ছে 4:30 5টার দিকে, সরকারি অফিসগুলো ছুটি হচ্ছে 6টায়, বেসরকারি অফিস ছুটি হচ্ছে 6টায়, সরকারি অফিস ছুটি হচ্ছে 5টায়। তো এই সময়ের মধ্যে অফিস ছুটির পরে বা স্কুল কলেজের শিক্ষার্থী যারা আছেন, হ্যাঁ, বা ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি কিন্তু যারা সহায়ক সেটি কি আসলে প্রমাণিত হয়? কারণ বিক্রি তো কম হয়নি, বিক্রি তো রেকর্ড। আমি বলছি বিক্রি আরো বৃদ্ধি পেত। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমি নাইমুল ভাই বা বলছেন বিক্রি বাড়লো কেন বলে মনে করছেন? তাহলে বিক্রি বাড়ছে এই যে সামগ্রিক পরিকল্পনা। যেমন আমি বলি, বিক্রি বাড়ার প্রধান একটি কারণ হচ্ছে যে এই যে নিরাপত্তা বলয়টি তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিরাপত্তা বিষয়টি সমগ্র জাতিকে এমনভাবে আমরা সবাই অবহিত করতে পেরেছি, মানুষ কিন্তু মানে শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ মানুষটি পর্যন্ত বই প্রেমিক, পাঠক, হ্যাঁ, দর্শনার্থী সকলে কিন্তু দেখবেন যে জনসমুদ্রে পরিণত করেছে বইমেলাকে। এবারে এটি ছিল স্মরণকালের, আমি মনে করি স্মরণকালের বইমেলা। তো এখন যদি এই সময়টিকে আরেকটু বাড়ানো যেত তাহলে দেখা যেত, যেমন মনে করেন যে আমি একটা সিম্পল উদাহরণ দিই, সেটি হচ্ছে যে 8টার সময় বইমেলা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে, লাইটগুলো বন্ধ হওয়ার সাথে সাথে দেখা গেছে যে আমাদের অনেক স্টল যে হ্যাজেক লাইট বা অন্য কোনো বাতি জ্বালিয়ে তাদেরকে হিসাব নিকাশ বা একটি পাঠকের যিনি বই কিনছেন তাকে বই দিচ্ছেন এমন সময় লাইট অফ হয়ে গেছে। অনেক মানে আপনি বলছেন যে সেক্ষেত্রে অন্তত পক্ষে যে বন্ধ করবার প্রস্তুতি আছে, সেই প্রস্তুতির জন্য হলেও কিছুটা লাইটের দরকার। এটা তো তাহলে অন্তহীন। হ্যাঁ, 10টায়ও করতাম, 10টা সহজ বন্ধ করে দিয়ে 11টা পর্যন্ত কাজ করতে হচ্ছে 8টা, জি, আমি 7:45 বেচা বন্ধ করতে হবে, এটা হলো রুল। এখন এটা আপনি যদি বলেন এটা 9টা, তাহলে 9টায় বন্ধ করতে। বিষয়টা হচ্ছে আমি যে জিনিসটি মিন করতে চেয়েছি সেটি হচ্ছে যে এই যে চাপটা, মানে আমি আবার বলি একমত, কিন্তু আপনাকে বুঝতে হবে যে 21শে ফেব্রুয়ারির ঘটনায় এবার প্রায়োরিটি দিতে হয়েছে নিরাপত্তাকে। তো আমরা নিরাপত্তার ব্যাপারটাতে এবার কিন্তু উত্তীর্ণ হয়েছি।
আমি বিশ্বাস করি ওই আপনাদের যে কোঅর্ডিনেশন আগামী বছর এটাকে শিথিল করে 9টায় নিয়ে যেতে পারবে, কারণ আমরাও আশাবাদী সেটা। না আমি কিন্তু দৃঢ়ভাবে আশাবাদী যে আমরা যদি 9টা করতাম 10টা করতাম এবং দুর্ঘটনা ঘটতো, তখন কিন্তু আবার আমরা সকলে এখানে এসে আলাপ করতাম যে এটা 9টা 10টা করাটা ছিল উচ্চাভিলাষী। আমি একটু আসবো, আমি আসছি আমাদের সঙ্গে আবার এই আলাপে আসবো, কিন্তু আমি আসলে খুব কামরুল হাসান ভাইয়াকে আমি শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই। আমি খুব সন্তুষ্ট হতে পারছি না বা আমি বুঝতে পারছি না আসলে খুব স্পষ্ট করে যে শুধুমাত্র সংবাদ মাধ্যমের নিরাপত্তা বিষয়ে অভয় দিয়ে বিক্রি রেকর্ড করা যায় কিনা, এই প্রশ্নটি আমার মনের মধ্যে রয়ে গেল। বইমেলা সবসময় জনসমুদ্র, এবং গত বছর যে সময় বইমেলা অকারেন্সি হয়েছে সেটি হচ্ছে 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ তারপরে আর 2 দিন মাত্র বইমেলা ছিল। মানে তাতে করে একেবারে যুগান্তকারী কোনো বিক্রি বাটা হয়ে যেত কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। তার মানে অন্য কোনো না কোনো জায়গায় কোনো একটা সফলতা এসছে যে কারণে বইমেলায় এই রেকর্ড সংখ্যক বিক্রি হয়েছে। আসছে সব আলাপে একাত্তর জানালে। It's all about stainless style. Steeltech. Better is now the best. Guy Aluminium. গড়ে উঠছে আগামী শহর। Nowtech Aluminium. শুধু কষ্ট পাও যথেষ্ট না, ডার্ক সার্কেল ও ডার্ক সার্কেল আমাদের ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারে। নতুন ডার্ক সার্কেল ক্যামেরার একটা সংমিশ্রণ যা ডার্ক সার্কেল এই ডার্ক আঙ্কেল দ্বারা সমস্ত সম্পর্কে সাহায্য করে। ফ্রেঞ্চ রোজের সুরভিত ভবানী যত্ন বাতিল করা প্রতিটি রোজে আমার নিয়ে আসে সেরা লাভ হয় প্রতিদিন সুরভিত আকর্ষণ তাদের জন্য একটুখানি নতুন লাক্স প্রতিদিন নিয়ে আসে সোনাঝরা প্রতিশ্রুতি, অন্তরের ভালোবাসায় জাগিয়ে তোলে সজীবতা, গড়ে ওঠে সুস্বাস্থ্য আর প্রাণের বন্ধন। উচ্ছ্বাসে আনন্দে আরো মধুর হয় সম্পর্ক, যে সম্পর্ক পরিপূর্ণ, যার গভীরে আছে বিশ্বাসের ছোঁয়া। ঘরে আনো সেই অটুট বিশ্বাস আর ভালোবাসার আধার। আপনার পাশে প্রতিদিন। এমন কিছু ফিল করলি? এখন করো, এরপর পোকা হতে পারে। বরফ হতে পারে, ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবার জাম অ্যাটাকের লক্ষণ। ডক্টরের জামিচে 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিস্যু করিস। ডক্টরের জামিচে। হ্যালো, হয়ে যাবে তোমার ভাবি, আমার বন্ধুদের জন্য কিন্তু বিরিয়ানি মাছ। পায়েসটা হচ্ছে তো রান্না হয়ে গেছে। আরে ওভারএলপি গ্যাস মাপে সঠিক, পরিবেশ বান্ধব এবং নির্ভুল। তাই আমি আমার পছন্দ ওভারএলপি গ্যাস। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলসের নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভিতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডসের অঙ্গীকার। স্বপ্ন
বাংলাদেশে খুশি মেলা ঘরে ঘরে যাই চিন্তাদের ভাত করিনি পাঁচ অনুষ্ঠানের প্রস্তুতি এখন রেডি পাঁচ অনুষ্ঠানের জন্য যা মাত্র 12 টাকায় দেয় আমাদের সব সময় সেরা প্ল্যানে। এখন 5 অনুষ্ঠানে থাকো রেডি। দাঁতের সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি তীক্ষ্ণ শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন 2 বার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোতে আরাম দেয়, এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। কঠিন সমস্যার সমাধান করতে বাস্তবে টাইম নেয় না, এই জন্য আমার আছে সার্ফেক্সেল, যা সবচেয়ে কঠিন দাগ দূর করে অল্প সময়ে। সার্ফেক্সেল বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদের জন্য আবশ্যক। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। আজ ফেয়ার লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যায় মুখে এক পাশে ফেয়ার লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম। আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার লাভলি আনবিটেবল। ফেয়ার লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। চর্চায় আভিজাত্য। পিছিয়ে যাচ্ছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। বিএনপির শীর্ষ 2 পদে নির্বাচন 19 মার্চ। গ্যাসের আগুনে প্রতি মাসে দগ্ধ হচ্ছেন 5 থেকে 6 জন। চুলা ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ। বাড়ি মালিক ও ভাড়াটিয়ার তথ্য 15 মার্চের মধ্যে না দিলে আইনি ব্যবস্থা নেবে বিএনপি। জানান এবং আমাদের বার্তাকক্ষে সর্বশেষ যে সংবাদ শিরোনামগুলো ছিল সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা কামরুল হাসান শায়কের সাথে কথা বলছিলাম। কামরুল হাসান শায়ক, আপনি আছেন আমাদের সাথে। আমি আসলে শেষ যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাই যে আমরা শুনছি যে প্রকাশকরাই এর পরের মেলাগুলো আয়োজন করবে, বাংলা একাডেমি নয়, এরকম একটি কথা শুনতে পাচ্ছি, হাওয়ায় ভাসছে। কথাটি কতটা সত্য? দেখুন, এরকম একটি মেলা করার জন্য প্রকাশকরা অবশ্যই মেলাটি করতে পারেন, কিন্তু যে লজিস্টিক সাপোর্ট যে বিষয়টি আছে সরকারের পক্ষ থেকে যে সাপোর্টগুলো, সেগুলো যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের দেওয়া হয় তাহলে অবশ্যই প্রকাশকরা বা প্রকাশক সমিতিগুলো যৌথভাবে এই মেলাটির আয়োজন করতেই পারে। তো তবে এই জায়গায় বাংলা একাডেমি এবং বাংলা একাডেমি যে লজিস্টিক সাপোর্ট বা সরকারি যে লজিস্টিক সাপোর্ট, সেই সাপোর্টগুলোকে এনশিওর করতে হবে আমাদের জন্য, তাহলে আমাদের পক্ষে সম্ভব এমন একটি মেলা আয়োজন। কিন্তু এরকম কি কোনো কথা আছে বা হওয়ার কোনো সম্ভাবনা আছে? এরকম একটি কথা গত বছর থেকেই চলছে, তবে একটি কথা চললেই শুধু হবে না, এটা বাস্তবতার মুখ দেখানোর জন্য একটি প্রক্রিয়ার বিষয় আছে, সে প্রক্রিয়াটিতে এখনো চালু হয়নি। আপনারা কি মনে করেন যে প্রকাশকদের যদি এখানে এই আয়োজনে মানে পার্ট নেওয়ার বা অংশ নেওয়ার সুবিধা বা সুযোগ থাকে তাহলে সেটি আরো ভালো হবে বা আপনাদের জন্য সুবিধাজনক হবে? এখন প্রকাশকরা কিন্তু মেলা করে, নিজেরা মেলা কিন্তু করছে। যেমন আমরা মহানগর বইমেলা করি, আমরা কলকাতায় বাংলাদেশ বইমেলা, সিঙ্গেল কান্ট্রি বইমেলা আমরা করছি, বিশাল পরিসরে সেখানে করছি, আমরা কিন্তু নিজেদের উদ্যোগেই করছি। তো এরকম একটি মেলা প্রকাশকরা অবশ্যই করতে পারবেন। আমি দর্শক জানতে চেয়েছি আপনারা কি মনে করেন যে আপনারা যদি এতে অংশীদার হন এই মেলার আয়োজনে তাহলে আসলে সেটা প্রকাশকদের জন্য বেশি সুবিধাজনক, এরকম কোনো ব্যাপার আছে? প্রকাশকদের জন্য অবশ্যই অনেক বেশি সুবিধাজনক, কারণ যেমন আমাদের যে বাংলা একাডেমির সাথে বিভিন্ন দেন দরবারের বিষয়গুলো থাকে প্রতি বছর, যদিও এবারে অনেক কমে এসেছে বিষয়টি,
সেই বিষয়গুলো তখন আর থাকবে না, তখন প্রকাশকরা সম্মিলিতভাবে বসেই বিষয়গুলো নিজেরা সেটেল করে নিতে পারবে। শুধু আমি এক্ষুনি আসছি আপনার কাছে, একটি বিষয় শুধু জানতে চাবো আপনার কাছে, সেটা হচ্ছে প্রকাশকরা মেলা আয়োজন করতে চান, ইচ্ছুকও, আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু একটি বিষয় হচ্ছে প্রকাশকরা ভেবে দেখেছেন কিনা যে বইগুলো প্রকাশ হয় সেগুলোর জন্য যে এডিটিং, প্রুফ রিডিং, এই লজিস্টিক্স গুলো, আপনি লজিস্টিক্স এর কথা বলছিলেন যে বাংলা একাডেমির কাছ থেকে আপনারা চান, এই লজিস্টিক্স গুলো যেগুলো আসলে প্রকাশকদেরই দেবার কথা, সেগুলি কি প্রকাশকরা দিচ্ছেন মানসম্পন্ন? আমি এই কথাটিতেই আমি আসতে চাচ্ছিলাম, যে লজিস্টিক্স সাপোর্ট বলতে কিন্তু আমি এই কথাগুলো বলিনি। আমি বলেছি যে যেমন বইমেলা প্রাঙ্গণটি, আমি বলছি আপনারা বাংলা একাডেমির কাছে যে লজিস্টিক্স চাচ্ছেন সেটি নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে আয়োজন বিষয়ক, রাইট। এবং দেওয়ার কথা অনেক বিষয়টি বলছেন যে আমরা যদি আয়োজন করি, তবে এখন যে 420টি প্রকাশনা সংস্থাকে স্টল দেওয়া হচ্ছে সেটি অনেক কমে আসবে। আমরা প্রকাশকরা জানি যে কারা সত্যিকার অর্থে প্রকাশক, কারা কি মানের বই প্রকাশ করেন। আসলে এখানে যে 420টি প্রকাশনা সংস্থাকে স্টল দেওয়া হয়েছে, এরা 420 জনের মধ্যে দেখেন আমাদের গ্রাম সৃজনশীল প্রকাশক সমিতির সদস্য হচ্ছেন 152 জন, অথচ সেখানে 420টি প্রকাশনা সংস্থাকে যে স্টল দেওয়া হয়েছে, আপনি যে প্রসঙ্গটি তুলে এনেছেন যে এডিটিং প্যানেল আছে কিনা, প্রুফ রিডিং প্যানেল আছে কিনা একটি প্রকাশনা সংস্থার, যে আপনি দেখবেন যে এই যে বইমেলা যদি ঘুরে একবার দেখা যাবে যে অনেক অপ্রকাশকেরই প্রচুর অপ্রকাশক আছেন যাদের স্টল এখানে দেওয়া হয়েছে, যার ফলে দেখা গিয়েছে যে অনেক প্রকৃত বই, অনেক বইয়ের নামে কিন্তু বই আসেনি। আপনি বলছেন যারা মূলত প্রকাশক তারা যদি শুধুমাত্র বইমেলায় অংশ নেন তাহলেই আসলে এই সমস্যাটি সমৃদ্ধ বইমেলা তখনই। আপনার কাছে প্রশ্ন না, আমার জানার জন্য আমি যেটা জেনেছি যে আগে তো বইমেলা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়ে বাংলা একাডেমি আয়োজন করতো, যৌথভাবেই বলা যায়। আস্তে আস্তে বাংলা একাডেমি এখন এককভাবেই এই বইমেলাটা আয়োজন করে। অর্থাৎ আমি যেটা জেনেছি যে বাংলা একাডেমির যে ম্যান পাওয়ার এবং তাদের যে ম্যান পাওয়ারের শক্তি, এখন যে বইমেলার কলেবর, এটা তাদের পক্ষে এককভাবে আয়োজন করাও কঠিন। তবে বাংলা একাডেমির আবার নিজস্ব ইচ্ছা যে এটা তাদের একক কৃতিত্বেই বইমেলা হতে হবে, যার ফলে অন্যদের কারোর সাথে সমন্বয়টা হচ্ছে না। আপনি যেটা বলছেন যে প্রকাশকরা আলাদাভাবে এটা করবে, সেখানে কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসেবে ভীত হই, কারণ দেখা যাবে যে প্রকাশকদের দল গ্রুপের ভিতরে দ্বন্দ্ব লেগে এটা সমস্যা। সুতরাং বাংলা একাডেমি এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটার লিডিং এর থেকে আপনাদের সাথে যৌথভাবে সমন্বিতভাবে, এই যে আপনি যেমন বললেন কিন্তু করবার কথা হচ্ছে, স্পষ্ট করেছেন যে প্রকাশকদের সাথে যৌথভাবে যৌথ উদ্যোগে বাংলা একাডেমি কোর্সার করার কথা। সেটা হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং একাত্তর জানলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যে প্রসঙ্গে আসতে চাই তার আগে একটু পত্রপত্রিকাগুলো চটপট দেখে আসলে আমাদের কথাবার্তা বলতে সুবিধা হবে। অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে রয়েছে দৈনিক জনকণ্ঠ, সক্রিয় বিদেশি চক্র, স্বর্ণ ও মাদক চোরাচালান, মানব পাচার, জঙ্গি মৌলবাদের পর এটিএম জালিয়াতি, কোন ষড়যন্ত্রে কাজ হবে না প্রধানমন্ত্রী, এই খবরটিতে আসতে চাই। সংবিধানে রাষ্ট্রধর্ম, হাইকোর্টের রুলের শুনানি 27 মার্চ, আগে নিয়োগকৃত 14 এমিকেস কিউরি প্রত্যাহার। সরকারের অংশ নয় বিচার বিভাগ, রাষ্ট্রের একটি অঙ্গ। সিনহা প্রধান বিচারপতি, তিনি অনেক ধরনের কথাই বলছেন, বেশ কিছুদিন ধরে আমরা শুনছি তার বেশ কিছু বক্তব্য। নাশকতা মামলায় ফখরুলকে নিম্ন আদালতে আত্মসমর্পণ নির্দেশ আপিল বিভাগের। আন্তর্জাতিক মানব পাচার চক্রের 8 সদস্য আটক, 4 নারী উদ্ধার। এরপর রয়েছে সংবাদ। আমি একটু আরেকবার জনকথা দেখতে চাই একটি খবর যেটি, মনোনয়নপত্র জমায় বাধা ঠেকাতে কমিশন বিকল্প পথ নিচ্ছে। এটি নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে কথা বলছি। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেনে বাধা ঠেকাতে এবার বিকল্প চিন্তা ভাবনা করছে। সেটি কি? বিশেষ করে মনোনয়নপত্র এক জায়গায় জমার পরিবর্তে একাধিক স্থানে জমা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এক জায়গায় বাধা দিলেও অন্যখানে গিয়ে। আচ্ছা, সেটি আমরা নিশ্চয়ই আলোচনা করবো, কেন সমস্যার সমাধান হবে না, আপনি নিশ্চয়ই বলবেন। এরপর রয়েছে দৈনিক সংবাদ।
পিপির নির্দেশে 7 খুনের মামলায় সাংবাদিকদের আদালত থেকে বের করে দিয়ে বিচার কাজ, এই খবরটিতে আমরা আসতে চাই। কেন রাষ্ট্রপক্ষের কৌশলী এই মানে কাজটি করলেন বা উনি করতে পারেন কিনা, তার সে এখতিয়ার আছে কিনা, সেটাও জানার আগ্রহ রইল। ভুয়া ডিগ্রি নিলে 3 বছরের কারাদণ্ড, আইনের খসড়া অনুমোদন। এরপর রয়েছে ভোরের কাগজ, শেষ হলো বাঙালির মিলনমালা, বিচার বিভাগ নিয়ে ঢালাও মন্তব্য করা উচিত নয়, একাধিক স্থানে মনোনয়নপত্র জমার সুযোগ দেবে ইসি, যেটি বলছিলাম একটু আগে। এরপর রয়েছে একটু চটপট দেখতে চাই, সকালের খবর, অনুসন্ধান মাঝপথে বন্ধ করলো দুদক, ক্রেস্টে সোনা জালিয়াতি, অর্থাৎ বিদেশিদের যে ক্রেস্ট, বিদেশি বন্ধুদের যে ক্রেস্ট দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধে অবদান রাখবার জন্য, সেই ক্রেস্টে সোনা জালিয়াতি এখন বন্ধ আছে। এরপর রয়েছে আমাদের অর্থনীতি বলছে 4 কোটি গরিব, 140 সামাজিক নিরাপত্তায়। 10 টাকা অস্ত্র আনার মূলে ছিল এনএসআই এর শাহাবুদ্দিন, 10 টাকা অস্ত্র মামলার ভেতরের খবর। রাহুল ও কেজরিওয়ালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সেটি বেশ কৌতুকদ্যোপক, জানতে চাই। প্রথম আলো ডেইলি স্টার, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সংসদে প্রধানমন্ত্রী, ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেকটি পত্রিকা দেখব, প্রথম আলো অনলাইন সংস্করণ বলছে রামপুরায় ভাই বোনের অস্বাভাবিক মৃত্যু। 2টি পত্রিকা আমার বিরুদ্ধে অনবরত লিখেছে প্রধানমন্ত্রী, এবং সেই খবরটির ভেতরে আমি ঢুকতে চাই। এই খবরে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যটি আমি দেখে নিয়ে আলোচনায় আসতে চাই। আমার মনে হয় যে আমরা কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই দেখতে পাবো, না খবরটি পুরোটা দেখতে চাচ্ছি না, এটির ভিডিওটি অথবা আমাদের কাছে যে খবরটির অংশ ক্লিপ পেয়ে রয়েছে সেটি দেখতে চাই, অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যটি একটু শুনতে চাই। শোনা যাচ্ছে না। আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে সেটা চালানো যাবে, ততক্ষণ পর্যন্ত আলোচনা শুরু করতে চাই। আমার মনে হয় যে আমরা সংসদ নেতা মাননীয় প্রধান দশম সংসদের নবম অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে 1-11 সময়ের ভূমিকার জন্য আবারও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলোর সম্পাদকদের তীব্র সমালোচনা করেন। অভিযোগ তোলেন 2 সম্পাদক ছিলেন 1-11 ষড়যন্ত্রের সহযোগী। আমি মাহফুজ জানাম সম্পাদক, আমি তার একটা প্রশ্ন যে সে কি তার উত্তর দিতে পারবে, বা প্রথম আলোর মতিউর রহমান কি উত্তর দিতে পারবে যে এত সক্ষতা কেন, বা এই তাহলে একটা প্রশ্ন জাগে, হয় গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এদের সাথে মাইনাস-2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য, বা রাজনীতি থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য, অথবা ডিজিএফআই নির্ভীক সাংবাদিকতা না, ডিজিএফআই এজেন্ট হিসেবেই কাজ করেছে তারা, অবশ্যই ষড়যন্ত্রেই তো লিপ্ত ছিল। ষড়যন্ত্রে লিপ্ত না থাকলে এ ধরনের মিথ্যা অসত্য তথ্যকথা তারা ছাপাবে কেন? একই সাথে অভিযোগ করেন গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনূস সহ 2 সম্পাদক এখনো গণতন্ত্রকে এদিক সেদিক করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এদের চেষ্টাই হলো সবসময় বাংলাদেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ অস্বাভাবিক পরিস্থিতি অর্থাৎ অসাংবিধানিক পন্থায় কেউ ক্ষমতায় আসুক, অসাংবিধানিক পন্থায় যেন এই দেশ চলে, তাহলে তাদের গুরুত্ব বাড়ে। গণতান্ত্রিক পরিবেশে তাদের দম ঘটে, তারা গণতন্ত্র চায় না। রাজনীতি করার যদি ইচ্ছা থাকে, ক্ষমতায় যাওয়ার যদি ইচ্ছা থাকে, তো নিজেরা দল গঠন করে রাস্তায় নামো। অগণতান্ত্রিক পথে ক্ষমতায় আসার আজিজ কি বুঝলেন? প্রধানমন্ত্রী এর আগেও কিন্তু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও বলেছেন, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রথম স্ট্যাটাস দিয়েছেন, দ্বিতীয়বার আবার বলেছেন। সুতরাং এটার শেষ কোথায় আমি ঠিক বুঝতে পারছি না, এবং মাননীয় প্রধানমন্ত্রী আসলে কি চান সেটাও আমার কাছে পরিষ্কার না। কারণ মাহফুজ আনাম এবং মতিউর রহমান ডেইলি স্টারের সম্পাদক এবং প্রথম আলোর সম্পাদক, এটা সত্য, তারা অস্বীকার করতে পারবে না, কারণ আমরা তো দেখেছি চোখে যে 1/11 সময় সেই সরকারের পক্ষে তারা ছিলেন এবং পত্রিকায় লিখেছেন, এটা কিন্তু সত্য, অস্বীকার করলে হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও বলেছিলেন এটা আমাদের আন্দোলনের ফসল, অর্থাৎ 1/11 সরকারকে, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারকে, এবং তাদের কার্যক্রমকেও বৈধতা
দিয়েছেন। এরপরে ওই সময়ে যারা ছিলেন দু একজন জেনারেল, তাদের চাকরি কিন্তু সবসময় বহুদিন যাবৎ চাকরি করেছেন, তাদের বিচারও হয় নাই। তা আমার বক্তব্য হচ্ছে বিচ্ছিন্নভাবে আলাদাভাবে আপনার ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদককে দেখা হচ্ছে কেন? বিচার হলে তো সবারই হওয়া উচিত। একই প্যাকেজে যদি মতিউর রহমান এবং মাহফুজ আনাম দোষ করে থাকে, তাহলে ওনাদেরকে যদি 111 সরকারের সাথে যারা জড়িত ছিল তাদেরকে উনি যদি মাফ করেই দিয়ে থাকেন বা তাদের কোনো শাস্তি উনি পর্যন্ত দেননি এবং তাদের সকল কর্মকে যদি বৈধতা দিয়ে থাকেন, তাহলে ওনারা দুজন কেন একই সাথে মাপ পাবেন না বা বৈধতা পাবেন না? একই জায়গায় দুই বিচার কেন? দ্বিতীয়ত, আমরা সাংবাদিক, এখন ধরেন দুজন সম্পাদক, একটি সময়ে তাদের রাজনৈতিক অভিলাষ সৃষ্টি হয়েছিল, এটা সত্য। কারণ আমরা শুনেছি মাহফুজ আনাম ডক্টর ইউনূস সাহেব যে একটি দল করেছিলেন, সেখানে শোনা যায় উনি যদিও অস্বীকার করেছেন, তিনি ওটার সেক্রেটারি বা দ্বিতীয় ব্যক্তি ছিলেন। এখন আমাদের আপনার প্রফেশনে ধরেন নির্মল সেন, আমাদের মরহুম আনোয়ার জাহিদ, এনারাও কিন্তু ডাইরেক্ট রাজনীতি করতেন, কিন্তু তারা রাজনীতি এবং প্রফেশনকে কিন্তু মিলায় ফেলেননি। ওনারা যখন প্রেস ক্লাবে ঢুকেছেন তখন ওনারা নিছক সাংবাদিক, কিন্তু ওনারা কিন্তু আমরা পত্রিকার পাতা যদি দেখতাম ওই সময় ডেইলি স্টার এবং প্রথম আলো, তাহলে কিন্তু ওনাদের তখনকার যে ওনাদের রাজনৈতিক অভিলাষী বলি অথবা ওই রাজনীতিকে সঠিক মনে করে যে ব্যাক করেছেন, ওইটা এবং পত্রিকার পাতা মিলেছে। আমাদের দেশে অনেক উদাহরণ আছে। আমি বাংলাদেশ অবজারভারে ছিলাম, হামিদুল্লাহ চৌধুরী পাকিস্তানের মন্ত্রী ছিল, ফেডারেল গভর্নমেন্টের মন্ত্রী ছিল, তার পত্রিকা বাংলাদেশ অবজারভার, তিনি কিন্তু স্বাধীনতার পক্ষে লড়াই করেছে, আর সে কিন্তু সারা বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং পত্রিকাকে এবং মালিকের নিজস্ব রাজনীতিকে এক করে দেখেন, এরকম উদাহরণ আমাদের দেশে আছে। এখানে থামাই, নাজমুল ইসলাম খানের কাছে শুনে দিয়ে আবার আসবো আপনার কাছে। নাজমুল ইসলাম খান কিছু ভাবছিলেন, চিন্তা করছিলেন। আমি একটা পয়েন্ট বলতে চাই না যে আসলে অত্যন্ত গভীর গুরুত্বপূর্ণ বিষয় এবং সব সময় এটা আলোচনা করার জন্য সময় কম থাকে। আমরা যুদ্ধাপরাধীদের যখন বিচার শুরু হলো তখন কিন্তু এইরকম আর্গুমেন্ট অনেকে দিয়েছে যে মূল যুদ্ধাপরাধীদের বিচার না করে আমরা সহযোগীদের বিচার করছি। ওটা মনে আছে? পাকিস্তানি যারা ছিলেন, পাকিস্তান আর্মিরাই অ্যাট্রোসিটিটা করেছে, তাদের সহযোগী শক্তি ছিল এখানে, দোষরদের কেন এটাই। আবার আমি এরকম শুনি নাই কিন্তু কোন আইনি প্রক্রিয়ায় আমি একজনকে চুরিতে বিচার করব, সে যদি এসে বলে আরো অনেক চোর আছে তাদেরকে ধরেন না কেন, এটা বলা যায় কিনা? আমার জানা মতো বলা যায় না। আমি কেউই না, আমি একজন আইনজীবীর ছেলে, ছোটবেলা থেকে ডাইনিং টেবিলে যেটুকু আইনের আলোচনা শুনেছি, আমি বুঝি যে দিস ইজ মোর ডিফারেন্ট। মানে আরো 10 জন এখনো চুরি করে বেড়াইতেছে, আমার চুরির কেন বিচার হবে? তো এইটাও এখানে এইগুলি আলোচনা করাটাই এটা মানে পুরো বিষয়টাকে লঘু করে দাও। তৃতীয়ত, তাদের ব্যাপারে যে অভিযোগটা আনা হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি ম্যান্ডেট অফ জার্নালিজমের বাইরে, যেটা আজিজ ভাইয়ে বললেন, তারা কিন্তু পলিটিশিয়ান। এখন এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু সাংবাদিকতার জন্য, যে একটা মানুষ তার রাজনৈতিক চিন্তা আছে, হয়তো সৎ চিন্তাই, তার কাছে তিনি হয়তো সৎ, তিনি মনে করেন একটা রাষ্ট্র যাচ্ছে, আমি এটাকে ঠিক করব। তো উনি ব্যবহার করছেন তার যে সংবাদপত্রটিকে তার রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য, কিন্তু সেটা প্রকাশ্য ঘোষণা দিয়ে নয়। আজিজ ভাই
অসাধারণ ভদ্রলোক এবং অসাধারণ অমায়িক মানুষ। কিন্তু এই অমায়িক অসাধারণ ভালো মানুষদের একটা ছোট্ট ছোট্ট সমস্যা হয় যে তারা খেয়াল করেন না যে এটা আরেকটা সততা। উনি বললেন তার রাজনৈতিক অভিলাষ ছিল, তাহলে পাকিস্তান আমাদের যিনি রাজনীতি করেছেন, নির্মল সেন তো রাজনীতি করেছেন প্রকাশ্যে। তো আমার জন্য তো সহজ তার রাজনীতিটা আর তার সাংবাদিকতাটাকে আমি আলাদা করে দেখতে পারতাম। তাই তো আন্ডারস্ট্যান্ড, উনি যদি কিছু লিখতেন ওনার রাজনীতির প্রভাব ওনার লেখাটাতে কতটুকু আমি ডিফারেন্সিয়েট করতে পারতাম বা জাজ করতে পারতাম, বিচার করতে পারতাম। একটু ডিফারেন্সিয়েট মানে ওই বিচার করলেই ডিফারেন্সিয়েট করতে পারতাম। আমি আমার মতো করে আমি যেটা গ্রহণ করা করবো, এটা গ্রহণ করা করবো না। কিন্তু ওনারা তো আনডিক্লিয়ার, যারা ডিক্লেয়ার করছে না যে তারা পলিটিশিয়ান, কিন্তু পলিটিক্স করছে পুরোটা। তারপরে হলো এইটা আমাদের সরকার, এবং আমি খুব মানে মানে বিনয়ের সাথে প্রধানমন্ত্রীকে বলি, আমি আজিজ ভাই একটা কথা বলছেন যে ওই প্রধানমন্ত্রী কি চান বা সরকার কি চায় বুঝি না। আমিও বুঝি না। আমি বুঝি না এই অর্থে যে ডক্টর ইউনূসকে শুধু গ্রামীণ ব্যাংকের এমডির ওই চাকরি, অবৈধ চাকরি থেকে অব্যাহতি দেওয়া ছাড়া আর কিছু করা হয়নি। সেটা ছিল, আমি আবারও বলি, একটা চাকরিতে বেআইনিভাবে কয়েক বছর থেকে যাওয়া একটা লঘু অপরাধ। ডক্টর ইউনূসের যেগুলো নাকি গুরু অপরাধ, যেই গুরু অপরাধে সে বাংলাদেশের সবচেয়ে সম্পদশালী প্রভাবশালী মানুষ, যে সম্পদের উপর তার কোনো অধিকার থাকার কথা না, যে সম্পদের উপর পূর্ণ এখতিয়ার থাকার কথা গ্রামীণ ব্যাংকের গরিব ওই অংশীদারদের, তাদের এক পয়সার কন্ট্রোল নাই ওই বিলিয়ন ডলারগুলির উপরে, সেটাতে ধরা হচ্ছে না। আমি মনে করি যে প্রথম আলো রেজিস্টারের ক্ষেত্রেও যেটাতে ধরার চেষ্টা করা হচ্ছে, সেটা কোথাও যেন হারিয়ে যাবে, এটা কিছুই হবে না। এবং মাঝখানে তারা আরো 8-10টা 20টা পুরস্কারের জন্য মনোনীত হবেন, এবং শেখ হাসিনার জন্য এই নানান রকম লোকজনের তির্যক কথাবার্তা, মানে যুদ্ধ কথাবার্তা, মানে দেশে গণতন্ত্র নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, সংবাদ, কিন্তু উনি কিন্তু ধরছে রাজনীতিবিদ মাহফুজ আলমকে, কিন্তু আলোচনা হবে যে সম্পাদক বা সাংবাদিক মাহফুজ আলমকে। তো আমার মনে হয় এই জায়গাটাতে আমি আসলে বুঝি না যে এটা কি, কেন আমরা এটা করছি। আমি এখানে জানার একটা বিরতি নিয়ে আবার ফেরত আসছি। Better is now the best. Thai Aluminium. আগামী সফল Nowtech Aluminium. কাপড় হবে নতুনের মতন উজ্জ্বল। তিব্বত ডিটারজেন্ট পাউডার সবচেয়ে বেশি পরিষ্কার। তিব্বত ডিটারজেন্ট পাউডার সবচেয়ে বেশি সৌরভ। তিব্বত ডিটারজেন্ট পাউডার। কি চমকে গেলেন তো? তাই যদি জামা কাপড়ে চান চমকে দেওয়ার মতো চমক, তাহলে চয়েস একটাই, তিব্বত ডিটারজেন্ট পাউডার, প্রতিদিন চমক। সারা দেশে খুশি মেলা, ঘরে ঘরে তাই জীবনের জীবন কিছু জানাই জানাই সবাই দেখে মানুষ আমরা আমাদের
আছে পরিচয় বৈধ ছিলে দেশে দেশের ভালো সব সময় আন্দোলনের ন্যাশনাল আইডি পাসপোর্ট সাথে আরে সিলের বায়োমেট্রিক যাচাই করতে লাগবে সবই। আমরা বায়োমেট্রিক যাচাইকরণ করছি। আপনারাও নিজ নিজ অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা ফিল্ড বিক্রয় কেন্দ্রে এসে ফিল্ড অথবা নিউ বায়োমেট্রিক যাচাইকরণ করে ফেলুন। সাথে সুদৃশ্য ফ্রুট সামগ্রী গুছে নিন। SARM এখন সীমা স্টিল, নতুন নামে সেরা মান সীমা স্টিল, অরিজিন অফ স্ট্রেংথ। দাঁতের সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি তীক্ষ্ণ শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন 2 বার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোকে আরাম দেয়, এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। আমার ছাড়বো না এ লড়াই বাঁচানো, এ লড়াইয়ে হারবো না। আজকে থেকে সব কিছুতে শান্তি রুটি। বছর থেকে শরীর থেকে তৈরি অলিমিটেড প্যাকে ফ্রেশ আটা, হালকা সুস্বাদু ও ভিটামিনযুক্ত, তাই প্রতিদিন ফ্রেশ আটা তৈরি হচ্ছে। এবার আধের দিকে ছুটি। বাংলা ভাষার উন্নতি বিশেষ মর্যাদা ভাবা যায়। আমাদের বিশ্বাস বাংলা ভাষার মতো বিশ্বের সকল মাতৃভাষা এগিয়ে যাবে আপন মর্যাদায়। চলন ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তনালীর প্রতিরোধ করে, দাঁত ও হাড় মজবুত করে, ত্বক সুস্থ রাখে। বাংলাদেশে 20% বেশি শিশু ও নারী ভিটামিন এ এর অভাবজনিত স্বাস্থ্যহীনতায় ভোগে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের সহযোগী পুষ্টি সয়াবিন তেল তাই ভিটামিন এ সমৃদ্ধ। পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেল হৃদয়ের কথা বোঝে। বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, বিল ও ছাদের জন্য আদর্শ। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। সিলের বায়োমেট্রিক যাচাইকরণ জানাই জানাই সবাই দেখে মানুষ আমরা আমাদের আছে পরিচয় বৈধ ছিলে দেশে দেশের ভালো সব সময় আন্দোলনের ন্যাশনাল আইডি পাসপোর্ট সাথে আরে সিলের বায়োমেট্রিক যাচাই করতে লাগবে সবই। আমরা বায়োমেট্রিক যাচাইকরণ করছি। আপনারাও নিজ নিজ অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা ফিল্ড বিক্রয় কেন্দ্রে এসে ফিল্ড অথবা নিউ বায়োমেট্রিক যাচাইকরণ করে ফেলুন। দর্শক, 2 বাড়ির সদস্যরা একইভাবে পানি খরচ করলেও বাড়ি 1 এ বাকি রয়েছে 400 লিটার পানি, আর বাড়ি 2 এ বাকি রয়েছে 100 লিটার পানি। আর এই 300 লিটার পানির পার্থক্যের কারণ ফ্লাশ ট্যাঙ্ক। তার মানে বাড়ি 2 এ প্রতি ফ্লাশে খরচ হয়েছে এক্সট্রা 5 লিটার পানি। ফ্লাশের জন্য 7 লিটার পানি যথেষ্ট। বাড়িতে লাগান শাইন ফ্লাশ ট্যাঙ্ক। ফ্লাশ দ্য ওয়েস্ট, ডোন্ট ফ্লাশ দ্য ওয়াটার। শাইন অপশন শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। একাত্তর জানান এবং মিথিলা ফারজানা আছে আপনাদের সাথে। জানাবেন ছোট্ট করে এই প্রসঙ্গটি তার বেশিক্ষণ থাকতে চাই না, আমার ছোট করে ছোট করে তাহলে আমি এটাকে কনক্লুড করি এভাবে যে যেহেতু 111-এর মূল কুশলভরা
এই সরকারের আশ্রয় প্রশ্রয়ে আছে, সরকারের মন্ত্রীও আছে, সেনাবাহিনীতে যারা ছিল তারাও এই সরকারের আশ্রয় প্রশ্রয়ে আছে। সুতরাং যেহেতু এই দুইজন সাংবাদিক, আমরাও যেহেতু সাংবাদিক, এটা আমার মনে হয় সাংবাদিক হিসেবে আমরা এটা প্রেশার অনুভব করছি। সংবাদপত্রের স্বাধীনতার স্বার্থে আমার মনে হয় এটা এখানেই শেষ হওয়া উচিত। সাংবাদিকতার মুক্তির জন্যই আমি শাস্তির কথা বলবো না, আমি অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাস করবো, ইনক্লুডিং মি। আমি কিন্তু আজকে এই অনুষ্ঠানে বলছি, প্রথম আলো ডেইলি স্টাররা যা করেছে তাদেরকে অনুসরণ করে আমরাও কিন্তু কম করি নাই। আমার পত্রিকা কিন্তু ভীষণ সার্কুলেটেড পত্রিকা, তো খুব ইনফ্লুয়েন্সিয়াল, আমরাও করেছি। আমি আমার সবই বিচার চাই, এর বিচার হইতে হবে। তাহলে ওনাকে আজকে আসামি তাহলে আমাকে দিয়ে শুরু, আমি কেস করি। আমি মনে করি যে এগুলির কে কিভাবে কিসে যেটি বলার চেষ্টা করছি, আমি যদি ভুল না করে থাকি, যে সকলকেই প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। যাই হোক, আমরা এই প্রসঙ্গের বাইরে যেতে চাই এবং ছোট্ট করে একটু অ্যাডভোকেট শাফাত হোসেন খান আছেন আমাদের সাথে, আইনজীবী। আগে ওনার প্রসঙ্গটা সেরে আসি, কারণ এছাড়া দুটি বড় দলের কাউন্সিল নিয়ে আলোচনা করবার আছে এখন। অ্যাডভোকেট শাফাত হোসেন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ৭১ জানুয়ারি আজকে যেটি ঘটনা হয়েছে সেটি মোটামুটি সব পত্র পত্রিকায় এসেছে যে রাষ্ট্রপক্ষের কৌশলী নারায়ণগঞ্জে 7 খুনের মামলা শুরু বিচার কার্য শুরু হওয়ার আগে তিনি বলছেন যে সাংবাদিকরা এখানে থাকতে পারবেন না, তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র বিচারক এবং দুই পক্ষের যারা রয়েছেন তারাই থাকতে পারবেন এবং আইনজীবীরা থাকতে পারবেন। অ্যাডভোকেট শাফাত হোসেন খান আজকে এর মধ্যেই আইনমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রপক্ষের কৌশলী এমন কথা বলতে পারেন না। কিন্তু আমার তার চেয়ে আগে যে প্রশ্নটি মাথায় আসছে, জানতে ইচ্ছে করছে, আপনি কি এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করতে পারেন কিনা, সেটি হচ্ছে কে থাকবেন কে থাকবেন না আদালত প্রাঙ্গণে, সেটি বলার এক্সপেক্ট তো সম্পূর্ণরূপে বিচারকের বা বিচারের কার্যে যিনি আছেন, যিনি জজ আছেন তিনি, মানে আইন রাষ্ট্রপক্ষের কৌশল